প্রিয় দর্শক, ইউএস নিউজ অনলাইন.কমের নিয়মিত আয়োজন ইউএস নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলেন। আজ ইউএস নিউজ অনলাইন জার্নালে 351 পর্ব। এই পর্বের অতিথি বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী, আবৃত্তিকার, বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী শিরিন বকুল এবং যুক্তরাষ্ট্রের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরিডার অ্যাডভাইজার কবিতা রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। দর্শক, শিরিন বকুল তিনি বাংলাদেশ জানেন প্রখ্যাত অভিনয় শিল্পী, আবৃত্তিকার এবং যুক্তরাষ্ট্রেও তিনি এখানে অভিবাসী হয়েও সেই কাজটি করে যাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় হিসাবে উনি আমাদের মাঝে কমিউনিটির প্রবাসীদের মন জয় করেছেন। আর আমাদের কবিতা রহমান আপা, তিনি ফ্লোরিডায় অত্যন্ত সমাজকর্ম করে তিনি সেখানকার প্রবাসীদের মন জয় করেছেন। এখন এই করোনা মহামারীতেও তিনি সেখানে কাজ করে যাচ্ছেন। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, বিশ্ব মা দিবস। আজ 10ই মে, বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি অজস্র শ্রদ্ধা, ভালোবাসা। করোনাকালে মা দিবস আমাদের এটা নতুন অভিজ্ঞতা। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা বিশ্বে কখনো ঘটেনি। সারা বিশ্বে এইভাবে মহামারী আকারে বিশ্বের প্রত্যেকটা দেশে 212টির মতো দেশে এই করোনা মহামারী প্রকট আকার ধারণ করেছে। এই সময়ে মা দিবস আসলে আমাদের যদি এই অবস্থা না হতো তাহলে নিউ ইয়র্কে বা ফ্লোরিডায় আজকে অনেকগুলো অনুষ্ঠান হতো ওই মা দিবসকে নিয়ে। বাংলাদেশে তো অবশ্যই, কিন্তু আজকে পৃথিবীর কোথাও এই দিবসটি পালিত হচ্ছে না। তা আমি প্রথমে বকুল আপাকে দিয়ে শুরু করি। আপা, যদি আপনি বলেন আপনার অভিজ্ঞতা, দীর্ঘদিন আপনি বিভিন্নভাবে কমিউনিটিতে এবং বাংলাদেশে থাকা অবস্থায় অনেক নাটকে, অভিনয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে মা দিবস নিয়ে অনেক কিছু করেছেন। এখানে আসার পরও করেছেন যুক্তরাষ্ট্র। এবার সেটা একটা সম্পূর্ণ অন্য একটা করুণ পরিস্থিতি। আপনি যদি শুরু করেন। হ্যাঁ, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর পৃথিবীর সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আজকে মা দিবস। কারো মা আছে, কারো বা মা নেই, কিন্তু যেখানেই থাকুক মা, মায়ের প্রতি আমরা সম্মান জানাচ্ছি। আসলে এই মা দিবসটি এটা একটা পাশ্চাত্যের একটা রীতি বা ওদের একটা অনুষ্ঠান। আমাদের মানে আমরা যারা এশিয়াতে থাকি, প্রাচ্যে যারা আছি, তাদের মা নিয়েই সারা জীবন বসবাস। মায়ের মা হয় ছেলের কাছে থাকে বা মেয়ের কাছে, বা মার কাছে ছেলে থাকে, মেয়ে থাকে। আমাদের জীবন যৌথ পরিবারের, আমরা একেবারে মিলেমিশে থাকি মাকে নিয়ে। কিন্তু পাশ্চাত্যে একটু অন্য। এখানে ছেলেমেয়েরা অ্যাডাল্ট হলে 18 বছরের পর দূরে চলে যায়। ফলে মার সাথে এরা এরকম বিভিন্ন অনুষ্ঠানেই দেখা করে। সেই জন্য ওদের কাছে মা দিবসটা বিশেষভাবে মায়ের জন্য এই দিনে ফুল নিয়ে যাবে, কার্ড নিয়ে যাবে, ওদের এটা রীতি। এখন যাই হোক, যেহেতু পৃথিবী ছোট হয়ে আসছে, সমস্ত কিছু ছড়িয়ে যাচ্ছে, এখন এই মা দিবসটা বাংলাদেশেও গত 10-15 বছর ধরে খুবই ঘটা করে পালন হচ্ছে। মা দিবসে নাটক তৈরি হচ্ছে, বিভিন্ন চ্যানেল অনুষ্ঠান করছে, সম্মাননা জানানো হচ্ছে। বিশেষ রত্নগর্ভা মা, যাদের সন্তানরা বিশিষ্টভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মাদেরকে আলাদা করে সম্মান জানানো হয়। বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান হয়, নাটক হয়, অনেক কিছু। আমাদের এমনকি বিভিন্ন বুটিক প্রতিষ্ঠানগুলো অনেক কিছু বের করে, কার্ড, শাড়ি, জামা কাপড়, মগ, চায়ের মগ, এবং প্রচুর ফুল বিক্রি হয়। আমি এখানে নতুন 3 বছর হলো আছি, এখানে দেখেছি যে কি পরিমাণ ফুল বিক্রি হয়। আমি সেটা ভাবছি যে আমি দেখেছি যে সবাই ফুল নিয়ে যাচ্ছে মার সঙ্গে দেখা করতে। আজকে কিছুই নেই। আমরা একটা কি অন্ধকার সময়ে, একটা কষ্টের মধ্যে, আতঙ্কের মধ্যে এবং হতাশায় আমরা ডুবে যাচ্ছি। সত্যি বলতে মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। কেউ বা আমরা আত্মহত্যা করছি, মানে আর না পেরে, আর মেনে নিতে পারছি না এই জীবন। এই যে একটি ঘরের মধ্যে বন্ধ হয়ে আছি, বন্দী হয়ে আছি, কারোর সাথে কোথাও যেতে পারছি না, কারোর সাথে মিশতে পারছি না, কাজ নেই, কর্ম নেই, কারো মানে চাকরি চলে গেছে, নানান রকম। এটা সবাই আমরা জানি সারা বিশ্বে। এখন একটাই যে আমি একা না, সারা পৃথিবীর মানুষই এখন অসহায় এই করোনা ভাইরাসের কাছে, ঘরের মধ্যে বন্দী। তারপরেও এই বসে থেকে যে আপনারা যে বিভিন্ন অনুষ্ঠান করছেন, এর মাধ্যমে আমরা আমাদের মায়ের প্রতি সম্মান জানাতে পারছি, ভালোবাসা জানাতে পারছি, বা 2 একটা কথা বলতে পারছি। এখন মনে হচ্ছে যে ভাগ্য ভালো যে এই
ফেসবুক ছিল, এই ইন্টারনেট ছিল, না হলে মানুষ কি করতো? সারাটা দিন মানুষের কিন্তু এই ফেসবুকেই সময় কাটে, দেখে কে কি করছে, কোথায় কি করছে, কেউ কবিতা লিখছে, কেউ বসে বসে গান গাইছে, কেউ এই করছে, ছবি আঁকছে, নানান রকম কাজ করে করে মানুষ এই হতাশা থেকে মুক্তি পেতে চাইছে। এটা আমি অনেকে বলি যে হ্যাঁ, কেউ রান্না করছে, ছবি দিচ্ছে, এই করছে, সেই করছে। আসলে যে যেটাতে এখন আনন্দ পাচ্ছে। মোট কথা আমাদের এই কষ্ট থেকে আমরা মুক্তি চাই। আমরা এইভাবে বাঁচতে চাই না। তো এটাই হচ্ছে কথা, যে এর মধ্যে আজকে আমাদের মা দিবস এলো। আমার মা নেই। আমি এখানে আসার পর আমি 17 তে এসেছি। 18, 19 এ আমার মা মারা গেছেন। আম্মার এখানেই আসার কথা ছিল। সব ঠিকঠাক ছিল। টিকিট কাটা হলো। কিন্তু উনি পড়ে গিয়ে পা ভেঙে ফেললেন। অপারেশন হলো। তারপরে আম্মা মারা গেলেন। তা আমি মানে তারপরে খবর পেয়ে, মৃত্যু সংবাদ পেয়ে ছুটে গেছি দেশে। যাই হোক, সেটা আমার একটা কষ্টের যে আমি এখানে আসার, যে মাকে মানে মৃত্যুর সময় কাছেও ছিলাম না, দেখতে পারিনি। যাদের মারা আছে মাকে আমরা সবাই ভালোবাসি। সবাই ভালোবাসি। এটা বলার অপেক্ষা না। সে আমাদের পাশ্চাত্যে হোক, প্রাচ্যে হোক, যেখানেই হোক, মা তো মাই। যেই মা সন্তানকে জন্ম দেয়, যেই মা ৯ মাস তার গর্ভে সন্তানকে ধারণ করে, যেই মা সে লালন পালন না খেয়ে সন্তানকে খাওয়ায়, তার সন্তানের জন্য সবকিছু। আমার মাকে দেখেছি, আমরা ৮ ভাই বোন। আমার মা সারাটা জীবন শুধু ৮ টি ছেলে মেয়ে মানুষ করেছেন। তাদের সুখ, তাদের দুঃখ, সুখ, তাদের সমস্ত কিছুর জন্য ভেবে ভেবে জীবন দিয়ে গেছেন। মানে করছে না তবুও ভাবছেন। ছেলে মেয়ের ঘরে নাতিপুতি হয়েছে, তাদের নিয়ে ভাবছেন। জীবনে আর কিছুই ছিল না। আমার মার জীবনে ছেলে মেয়ে সব মায়ের জীবনে কিন্তু ঘুরে ফিরে সেই সন্তান। আমার একটা কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, আমার নাটকের গুরু ফেরদৌসী মজুমদার, ওনারা 14 ভাই বোন। এটা যখন ভাবি, কাউকে বলে যে তোমার কয় ভাই বোন? 14 ভাই বোন। তখন সবাই বলে এক মায়ের ঘরে? তখন বলে হ্যাঁ, আমরা এক মায়ের ঘরে। তো উনার সবচেয়ে বড় ভাই হচ্ছে আমাদের অধ্যাপক কবির চৌধুরী। তা উনার মায়ের যখন 14-15 বছর বয়স, তখন প্রথম সন্তান কবির চৌধুরী। মা মারা যান প্রায় ৯০-৯৫ বছর বয়সে, ৯৫ বছর। তা ভাবি একদিন গল্প করছে যে আমার মায়ের বয়স ৯৫ আর আমার ভাইয়ের বয়স ৭৫ তখন। তা সে যখন মাকে জড়ায় ধরে মায়ের বুকে মাথা রেখে মাকে আদর করছে, তখন মা নাকি বলছে যে উনার ডাকনাম মানিক, কবির স্যারের ডাকনাম মানিক। তখন মা তার সন্তানকে, ছেলেকে আদর করছে, মানিক, আমার মানিক। তখন ফেরদৌসী ভাবি এই গল্পটা করলেন যে দৃশ্যটা একবার ভাবা যায় যে ৯৫ বছর বয়স মা, আর তার ছেলে ৭৫ বছর বয়স। কিন্তু সে মায়ের কাছে কিন্তু সে মানিক, সে শিশু। ছেলের কখনো বয়স বাড়ে না মায়ের কাছে। তা এই হচ্ছে আমাদের মা। তা আমি আসলে প্রথমেই এই মা দিবসকে সামনে রেখে, সকল মায়ের প্রতি ভালোবাসা রেখে আমি রবীন্দ্রনাথের একটা কবিতা পড়তে জি চাই। জি। রবীন্দ্রনাথেও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিলেন। উনি কিন্তু মায়ের ভালোবাসা পাননি। কিন্তু এই জন্য রবীন্দ্রনাথের আমরা দেখি যে কবিতায় বা অন্যান্য মায়ের উপস্থিতি আমরা খুব একটা পাই না, দু একটি কবিতা ছাড়া। তা আমি মাকে নিয়ে লেখা মনে পড়া কবিতাটি পড়ছি। মা কি আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মা কি আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যেতাই মায়ের গন্ধ হয়ে। মা কি আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে
জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে, কোলের পরে ধরে করে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। ধন্যবাদ আপা। আবার আপনার কাছে আসবো, আমরা কবিতা হ্যাঁ, আপনার কাছে অবশ্যই। আপা যদি বলেন আপনার যে মায়ের স্মৃতি আপা তোমাকে বললেন। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ ইউএসএ নিউজ অনলাইন এবং যারা পর্দার পিছনে যারা কলকৌশলী আছেন তাদেরকে ধন্যবাদ, সম্মানিত অতিথিকে। আমি প্রথমেই আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল মাকে। মা একটা সবচেয়ে 2 অক্ষরে একটা ছোট্ট শব্দ মা, কিন্তু এর শক্তিটা প্রচন্ড। এই মা ডাকের মতো মধুরতম ডাক আর নেই। আমি বিখ্যাত একজনের উক্তি এখানে বলতে চাই, নেপোলিয়ন বোনাপার্ট, আপনারা সবাই জানেন তার বিখ্যাত কোটেশন, গিভ মি সাম গুড মাদার্স আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। এতে বোঝা যায় মায়ের শক্তি এবং ক্ষমতা কত। আমি আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করব। আমার মাকে আমি মিস করি, উনি এখানে আছেন, উনি মেরিল্যান্ডে আছেন, এখন তো একটু যোগাযোগ কম আছে। ছোটবেলায় আমরা যখন ঢাকায় ছিলাম তখন মা দিবসটা ঠিক এইভাবে প্রচলন ছিল না। এটা বললেন যে গত 15 ইয়ার্স অথবা প্লাস তখন বাংলাদেশে হয়েছে। আমার বাচ্চাদেরকে আমি দেখেছি ছোটবেলায় তারা, আমার খুব মজা লাগতো, তারা খুব লুকিয়ে লুকিয়ে বেলুন কাঠ বানাতো, ঘরে লুকিয়ে রাখতো। তারা তখন ড্রাইভ করতে পারতো না, বাবার সাথে যে আমার জন্য গিফট কিনে আনতো, একজন আবার আমাকে ভুলিয়ে সরিয়ে অন্যদিকে নিয়ে যেত। আমি ওগুলো খুব মিস করি। তারপর যখন বড় হলো তারা নিজেরাই গিফট কিনতো, তারা আমাদেরকে রেস্টুরেন্ট রিজার্ভেশন দিয়ে ওখানে খাওয়াতে নিয়ে যেত। আজকে ওদেরকে ভীষণ মিস করছি, কারণ আমাদের 3টা বাচ্চাই হেলথ প্রফেশনে ফ্রন্ট লাইনে কাজ করছে। ওরা কেউ এখন আমাদের এখানে নেই, ওদের জন্য অনেক প্যানিকে থাকি, কিন্তু আস্তে আস্তে সময় যাচ্ছে, একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটা। তো আমি অবশ্যই কালকে রাত 12টা থেকে টেক্সট পাচ্ছি, ওদের ফোন পেয়েছি, মেলে ওদের গিফট পেয়েছি, তবু ওদেরকে মিস করছি অবশ্যই। আমার কাছে মা দিবসটা মনে হয় ঠিক দিবস হিসাবে এরা পালন করে ওয়েস্টার্ন ইয়েতে, কিন্তু মা দিবসটা প্রতিদিনই আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি, বড় হয়েছি, তাদের কাছে মাটা আমার মনে হয় কোনো একটা দিনের জন্য না, সেটা প্রতিটা দিনের জন্যই মা দিবস। মার কথা বলে আসলে শেষ করা যাবে না। ছোটবেলায় জন্ম পরেই যে ডাকটা মধুরতম মা। আমার মেয়ে, আমি আরেকটা কথা বলছি, আমাদের বড় মেয়েটা তখন খুব ছোট, ওর সম্ভবত 2.5 বছর বয়স। তো ওর খালা ওকে অনেক আদর করে, যাই করে ওর খালা ও যা যা পছন্দ করে তাই করছে। তো একদিন আমি শুনছি ওর খালা ওকে বলছে যে আমি তোমাকে এত আদর করি, তারপর তুমি কেন মা মা করো? মা কি, মা এত মার জন্য পাগল কেন? ও তখন 2.5 বছর বয়সে বলছে মা যে মা তাই। মানে ছোট বাচ্চা, ও কথাটা আমার খুব মনে হয়, আসলে মা তো মাই, মার মতন মার কোনো ইয়ে নেই, সাবস্টিটিউট নেই। মা মানে ওরা ব্যথা পেলে আমাদের ব্যথা লাগে, ওদের হাসি দেখলে আমরা হাসি। কেউ ব্যথা পেলে তো মা বলে ডাক দেয়। হ্যাঁ, মা বলে ডাক দেয়। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, মা বলে ডাক দেয়। আর আবারও বলছি যে আমাদের যারা বৃদ্ধ সবাই আছেন, মা খালা সবাই আছেন, আমার এখন সবসময় আরেকটা কথা আমার মনে হয় যে আমাদের আসলে সবসময় তাদেরকে বলা উচিত আই লাভ ইউ, এই কথাটা বলা উচিত, কারণ নেক্সটটা হয়তো সময়টা আসবে না আমাদের বলা যে আমি তোমাকে ভালোবাসি। এটা অনেকে একটু ইন্ট্রোভার্ট থাকে, প্রকাশ করতে পারে না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বলা যে আমি তোমাকে ভালোবাসি। আমরা আবার আপনার কাছে ফিরে যাই। জি, আপনার কাছে যাবো। আপনার যে এখন তো করোনা কালের যে অবস্থা, আমরা তো বাংলাদেশেও দেখি যে করোনা হওয়ার পর মা ছেলেকে করা শোনা যায় না, কিন্তু মাকে কোথায় জঙ্গলে রেখে চলে গেছে ছেলে, এরকম ঘটনা শুনেছি। তাহলে আসলে না, সেটাই, এটা খুবই দুঃখজনক। এখন তো আসলে আমাদের ফেসবুকের কারণে, সামাজিক এই সমস্ত যোগাযোগের জন্য আমরা সমস্ত খবর পেয়ে যাই, কোনো কিছু আর লুকোনো থাকে না। বিশ্বের যে প্রান্তে যা কিছুই ঘটুক না কেন সব আমরা জানতে পারি।
প্রতিবাদ করি, আমরা এটা নিয়ে কথা বলি, সবাই সোচ্চার হই। তো এটা আসলে কি জানো, মানে পৃথিবীতে মানুষ কেন এরকম করে আমি ঠিক বুঝছি না। আমরা আসলে একটু আগে বললাম যে আমরা ৮ ভাই বোন। আমার আব্বা গভর্নমেন্ট অফিসার ছিলেন। আব্বা মারা গেছেন ২০০৩ এ। আম্মা মারা গেলেন। আমরা উম একসাথে সবাই মিলে আমাদের বসুন্ধরাতে, ঢাকার বসুন্ধরাতে এক বাড়িতেই আমার বড় বোন একটা বাড়ি বানিয়েছেন। ওই ৬ তলার মধ্যে সব একটা করে ফ্ল্যাট ভাই বোনকে গিফট করেছে। আমার বড় বোন বিয়ে করেননি। তো উনার স্বপ্ন ছিল আব্বা মারা যাওয়ার পরে যে সবাই মিলে আমরা একসাথে থাকবো। তা আমরা কিন্তু সবাই যার বাড়ি ভাড়া-টাড়া দিয়ে একসাথে থাকতাম ওই বসুন্ধরার বাড়িতে। তো ওখানে আম্মাকেও নিয়ে আমরা আব্বার বাড়ি থেকে ধানমন্ডি ওই বাড়ি থেকে আম্মাকে ওইখানে নিয়ে আসি। আম্মাও ছিলেন কিন্তু আম্মা সবকিছু আলাদা, তার অ্যাপার্টমেন্ট সবকিছুই। কিন্তু খাওয়া-দাওয়া করতেন আমার ছোট ভাইয়ের সাথে পাশাপাশি। আমরা সবাই মিলে যার ঘরে যে যেটা ভালো বানাচ্ছি, আম্মা যেটা পছন্দ করে দৌড়ে নিয়ে যাচ্ছি ৪ তলায়, আমি ৬ তলায় থাকতাম। মানে সবাই আম্মাকে ঘিরে আমাদের জীবন ছিল। আমরা ৮ ভাই বোন সুখে দুঃখে ঈদ আমাদের আর বাইরে কোথাও মানে বেড়ানোর দরকার ছিল না। নববর্ষ, ঈদ সবকিছুই, কারো জন্মদিন, মানে আমাদের সারা বছর উৎসব লেগে থাকে। ৮ ছেলে-মেয়ে, তারপর নাতি-পুতি, এর জন্মদিন, ওর বিয়ে, ওইটার শাদী। আমাদের খুব একটা আনন্দ ছিল। এখন আম্মা চলে যাবার পরে আমি যখন ওই বাসায় গেলাম, আম্মার ঘরটাতে গেলাম, আম্মা যেখানে থাকতেন, আমার মনে হয় কি আমাদের সেই বাড়িতে সিরাজ ফেরার প্রাণটা আর এখন নেই। মনে হলো যে প্রাণ ছিলেন আম্মা। আম্মাকে ঘিরেই আমাদের মান, অভিমান, আনন্দ, বেদনা সবকিছু। সে আম্মা চলে গেছেন মনে হয় কি বাড়িটা এখন নিষ্প্রাণ, এত বড় বাড়ি পড়ে আছে, মানে কেউ নেই। সব ভাই বোনরা মানে চলে যাবার পর মনে হয় আরো বুঝতে পারছি যে আম্মা আমাদের জীবনে কি ছিলেন। এবং এখানে আম্মার আসার কথা ছিল। ২ বার টিকিট কাটা হলো। সব ঠিকঠাক। আম্মা এখানে আসবেন। থাকবেন, যদি ভালো লাগে থাকবেন, না লাগলে আবার চলে যাবেন। তা সেটাই মানে কি বলবো? আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। জি। আমি প্রায় ১৫ বছর হবে, ১৫-১৬ বছর আগে তার না হলে একটা অনুষ্ঠান করে চ্যানেল আইতে, জীবন যেমন। তা সেখানে মা দিবসেও আমাকে ফোন করলো যে, "শোনো আমরা একটা অনুষ্ঠান করব। আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে অনুষ্ঠান করব। মা দিবসটা সারাদিন আমরা ওখানে কাটাবো। তোমাকে যেতে হবে। তুমি থাকবে আমাদের সঙ্গে।" তো আমি বললাম, "ঠিক আছে, আমি রাজি হলাম।" আমি আর আ আমাদের সঙ্গে আরো এরকম ২-৩ জন সেলিব্রিটি আমাদেরকে নিয়ে আমরা সকালবেলা আমরা মাইক্রোবাসে করে আমরা সেখানে, এটা হচ্ছে গাজীপুর। গাজীপুর বৃদ্ধাশ্রম। ওখানে আমরা খতিব খামার। যিনি এটার মালিক, তার আবার একটা শুটিং স্পটও আছে। তিনি এটা বানিয়েছেন। আমার মনে হয় বাংলাদেশে উনিই ১ম, এটার যতদূর সম্ভব আমার মনে পড়ে। তো আমরা ওখানে গেলাম। এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা। সেই বৃদ্ধাশ্রম, সেখানে বৃদ্ধরা আছে, বৃদ্ধারা আছেন আলাদা, আলাদা তাদের এই বিশাল জায়গা নিয়ে বাগান-টাগান, খোলা মাঠ, ওখানে ওরা থাকেন। আমরা সারাদিন ওখানে ছিলাম। আমরা একসাথে গান করলাম, তারপরে কেক কাটলাম, ওনাদের সঙ্গে কথা বললাম। কিন্তু আমার যে একটা তিক্ত কষ্ট, বেদনা নিয়ে যে আমরা ফিরলাম, সেই বেদনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনি বললেন না যে করোনাতে দেখা গেল মাকে ফেলে রেখে বনের মধ্যে ছেলেরা চলে গেছে। জি। হ্যাঁ, মা বাবাকে ফেলে রেখে চলে যাচ্ছে। অদ্ভুত! অথচ পাশাপাশি আরেকটা কোথায় দেখলাম, এটা সম্ভবত ইন্ডিয়াতে হবে, যে ছেলেকে রিক্সা চালিয়ে মা নিয়ে যাচ্ছে। সেটাও আছে। ছেলে অসুস্থ, ছেলেকে রিক্সা চালিয়ে মা, কেউ নেই না, তখন সে এরকম ভ্যান চালিয়ে মা, একজন মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। তাহলে দেখেন মা কি। আর এদিক দিয়ে ছেলেরা মাকে বনে ফেলে যাচ্ছে। তা আমি সেই সময় আমরা দেখলাম ওখানে যারা আছেন, তাদের সাথে কথা বললাম। কারো তো বাবা, কারো মা, এবং অদ্ভুত, এবং কেউ কয়েকজনকে পেলাম যেন একটু মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ? আমাকে শেফালি, শেফালি বলে ডাকছে। আমাকে বলছে, "এই তুই শেফালি না? তুই কোথায় ছিলি এতদিন? আসিস নাই কেন? আমারে দেখতে আসিস নাই কেন?" এরকম করে আমাকে শেফালি বানিয়ে সে কথা বলছে। আমাকে টেনে-টুনে হাতে নিয়ে টিয়ে, তার মেয়ের নাম শেফালি। হ্যাঁ? মেয়ের নাম শেফালি, এবং এখানে মেক্সিমাম বাবা মাকে কেউ দেখতে আসে না। এবং ওখানে মারা গেছে, বাবা মারা গেছে, সেই লাশটাও ছেলেরা যারা গভর্নমেন্ট অফিসার বড়, বড় ঢাকাতে থাকে, লাশটা পর্যন্ত আনতে যায়নি। ওখানেই কবর দেয়া হয়েছে। তো এরকম সবার সঙ্গে যখন কথা বললাম না, প্রত্যেকের জীবন একেকটা উপন্যাস। প্রত্যেকের জীবন একেকটা উপন্যাসের মতো। কেউ আসে না দেখতে।
হ্যাঁ এখানে ফেলে রেখেছে। তো এটা আমার জীবনে মানে এটা একটা কষ্টের অভিজ্ঞতা। মানে আমি আজকে সেদিনও মা দিবস ছিল। আমরা সারাদিন ওখানে থেকে অনেক আনন্দ করে তাদের নিয়ে নাচ গান করে মাঠের মধ্যে আমরা শুটিং করলাম, সারাদিন শুটিং করে কেক কাটলাম, কেক খাওয়ালাম সবাইরে। তারপর যখন ফিরে আসলাম মাইক্রোবাসে উঠে যখন ফিরে আসলাম তখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমরা সবাই ঢাকায় ফিরছি ক্লান্ত। আর সবাই দেখি কি কেউ আর কথা বলি না মাইক্রোবাসে, সব চুপ করে বসে আছি। যে কি কষ্টের কথা, কি স্মৃতি নিয়ে, কি মানে আমরা নিয়ে অভিজ্ঞতা নিয়ে ফিরলাম যে এরাও কারো বাবা কারো মা। মানুষ এমন কেন? মানুষ এত স্বার্থপর কেন হয়ে যায়? এটাই আমার জানার বিষয়, মানে জানতে ইচ্ছে করে। তো এখানে আমরা তো আশা করি না, আমরা যারা প্রাচ্যের মানুষ আমরা তো সব যৌথ পরিবারেই সবাই বড় হয়েছে একসময়। যৌথ পরিবার, নানা নানি দাদা দাদি না সবাই একসময় এভাবেই মানুষ বড় হয়েছে। এটা পাশ্চাত্যে না হয় ওরা একটা অভ্যস্ত হয়ে যায়, বাবা মা ওল্ড হোমে চলে যায় বা ওরা 18 বছর পর ছেলেমেয়েরা দূরে চলে যায়, এটা ওদের কালচারের সাথে যায়। কিন্তু আমরা যারা বাঙালি বা আমরা যারা এশিয়ান তাদের সাথে কিন্তু এই ব্যাপারটা যায় না। কারণ বাবা মার সবকিছু দিয়ে না নিঃস্ব হয়ে যায়। এখানে যেমন পাশ্চাত্যে সবাই নিজেদের কথা ভাবে, নিজেদের আহ শেষ বয়সে কি হবে তারা সবকিছু সেটাকে করে রাখে। কিন্তু দেখেন ওই দেশে আমাদের দেশে বাবা মারা সব দিয়ে রিটায়ার করে তারা অবশ্য করে যা টাকা পয়সা পায়, হয় ছেলের ব্যবসা বাণিজ্যের জন্য ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, সব দিয়ে নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যেয়ে তখন কি হয় দেখেন, বাবা মাকে তখন কি মানে তারা বোঝা হয়ে যায়। তখন ছেলের ঘাড়ে বোঝা হয়ে যায়, মেয়ের ঘাড়ে বোঝা হয়ে যায়, বাবা মার দায়িত্ব কেউ নিতে চায় না। তাই জন্য আমি বলবো যে কোনো বাবা মাই যেন নিঃস্ব করে তার সমস্ত কিছু ছেলে মেয়ের জন্য দিয়ে না দেয়। লেখাপড়া শেখা, মানুষ করুক, সব ঠিক আছে, তারপর আমার মনে হয় যার যার নিজেদের ভবিষ্যৎ ভেবে তাদের চিন্তা করেই করতে হবে। তাহলে দেখবেন যে ছেলে মেয়ের কাছে আর নিজেকে মানে বোঝা মনে হবে না। আপনাদের নাটকের মধ্যে অভিনয় থেকে যদি বলেন, মা দিবসকে নিয়ে যদি থাকে নাটক নিয়ে। আমাদের তো এখন মানে প্রচুর নাটক হয় মা দিবসে, মাকে ঘিরে এই ধরনের কাহিনী। যেমন একটা বোধহয় এটা একটা সিরিয়াল হয়েছিল, ধারাবাহিক নাটক বৃদ্ধাশ্রম, এবং ওগুলো কিন্তু এই নাটকটা বানিয়েছিল তাজিন। তাজিন এখন আর নেই, তাজিন মারা গেছে। ও বিভিন্ন এরকম এপিসোডে এক একটা ঘটনা, সত্যি ঘটনা নিয়ে নিয়ে নাটক বানিয়েছিল। এবং ওই নাটকগুলি প্রচার যখন হয়েছিল টেলিভিশনে তখন সবাই চোখের পানি ফেলেছে সে নাটকগুলো দেখে। আপনার কি এরকম কোন অভিনয়ের কথা কি মনে আছে আপনার মায়ের ইয়েতে মাকে নিয়ে? হ্যাঁ এই ধরনের আমি তো অনেক নাটক করেছি এইরকমই। আমাদের কিছু আবার অনেক হাসির নাটকও হয়েছে। যেমন আমার মনে হয় একটা নাটক মমতাজ স্যারের বোধহয় একটা নাটক আমরা করেছিলাম যে অভিনয় করে সে মারা গেছে। অভিনয় করে সে, তার অনেক সম্পত্তি, তারপরে তার মারা যাওয়ার পরে কি হয় সেইটা সে জানতে চেষ্টা করে যে কে কি মানে কে কি করছে। তখন দেখা যাচ্ছে কেউ বাবার পেনশনের কথা বলছে, কোথায় সম্পত্তি, কোথায় টাকা পয়সা, কোথায় মায়ের গয়না রেখে গেছে, কোথায় কি করছে সব নিয়ে। কিন্তু সবচেয়ে যে ছোট মেয়েটা থাকে সে তখন দেখা যায় যে সে শুধু বাবার কথা ভাবছে। অনেক মজার মজার নাটক মানে হয়েছে এইরকম নাটক নিয়ে। তারপর আমজাদ হোসেন উনিও কিন্তু এরকম নাটক লিখেছেন, যে একটা ঈদের নাটক ছিল যেরকম উনি মানে মরার ভান করেন, তারপরে দেখতে চান যে তারপরে কে কি করে তার জন্য। এগুলো মানে হাসির নাটক হলেও, কমেডি হলেও, এগুলোর মধ্যে দিয়েও কিন্তু আসলে মানুষ অনেক কিছু জানতে চায়। বাবা মারা জানতে চায় যে আমি মারা গেলে আমার ছেলেমেয়েরা কি করবে বা কার কি অনুভূতি, সেটা আসলে জানতে চায়। আপা আবার আমরা কবিতা আপা যদি আমরা শেষ পর্যায়ে আপনার যদি এখানকার অভিজ্ঞতা বলেন, এমন স্মৃতি থাকে যে জি একটা অভিজ্ঞতার কথা, আমি তো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তা আমাদের করোনা ভাইরাসে কিছু আমাদের প্রোগ্রাম আছে। একটা হচ্ছে ফুড ব্যাংকের কথাই বলছি। ফুড ব্যাংকে আমাদের কয়েকটা ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, ওখান থেকে রেসিপিয়েন্টরা খাবার নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের বলা আছে কেউ যদি বৃদ্ধ মানুষ এখানে আছেন যারা ড্রাইভ করতে পারেন না, আমাদেরকে কল করলে আমরা তাদের খাবার পৌঁছে দিয়ে আসি। তো আমাদের এটা এদিকে নজর আছে। এখানে কিছু বাবা মা আছেন ছেলে মেয়েদের সাথে ভালো। অনেক সময় শুনি কিছু মানুষ আছে তারা মানে ওইভাবে ঠিক ট্রিট পাচ্ছে না ছেলে মেয়েদের কাছে।
তখন শুনলে অবশ্যই খারাপ লাগে। তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে যে দেখাশোনার চেষ্টা করি। আর আমি যেটা বলতে চাই যে আসলে মা বাবা মা মা মার জায়গা কেউ নিতে পারে না। মা যতদিন আছে কেউ বুঝে না, যখন চলে যায় তখন অবশ্যই বুঝে। কাজে ওনারা যতদিন আছে ওনাদের প্রতি যে আমাদের দায়িত্ব সেটা আমরা করলে আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে আমরা পাবো, সেটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আমি যদি খারাপ ব্যবহার করি আমি সেটা পাবো। আমি যদি আমার মাকে শ্রদ্ধা করি আমার মেয়েও আমাকে শ্রদ্ধা করবে, আমার ছেলেও আমাকে শ্রদ্ধা করবে। আবারও বলি মাতৃ দিবসে আমার একটা সবার প্রতি, এখনো যদি আপনারা মনে করেন মাকে না বলে থাকেন মা তোমাকে ভালোবাসি, প্রতিদিন মাকে একবার কল করে অথবা টেক্সট করে বলবেন মা তোমাকে আমি ভালোবাসি। ধন্যবাদ। বকুল আপা, আমরা শেষ করব যে এখন এই আমাদের নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি বলেন মাকে নিয়ে। আপা যেটা বললেন কবিতা আপা, যেটা আসলে খুবই ভালো কথা। আমাদের কালচারে অবশ্য এটা নেই, বললাম না যে আমাদের কালচারে ওই ব্যাপারগুলো এই মানে একটা যে বলা মাকে যে মা আই লাভ ইউ বা এরকম মা, এইটা পাশ্চাত্যের কালচারের সাথে যে আমরা হয়তো বলি না। মার সাথে প্রতিদিনই তো দেখা হচ্ছে, মাকে মার কথা বলছি করছি, মার কষ্ট হলে অসুখ বিসুখ হলে ছুটে যাচ্ছি, চোখের পানি ফেলছি মার আনন্দে। মা কিভাবে, আমার মা একটা ঈদ এলে ৮ ছেলে মেয়ের কাছ থেকে ৮টা শাড়ি পায়, সেই যে আনন্দ। আম্মা সবসময় বলে যে কেন তোরা আমার জন্য শাড়ি কিনিস, আমার শাড়ি তো সব পরে থাকবে, এই সেই। তো এখন এই যে আনন্দ, কিন্তু আনন্দ যখন পহেলা বৈশাখে বা আম্মার জন্মদিনে বা ঈদে যখন সবাই আমরা ঘিরে আম্মাকে গিয়ে বসি, আম্মার বা আমার এই আমেরিকা থেকে আমার বড় ভাই যায়, যখন ৮টা ছেলে মেয়ে নিয়ে আমার আম্মা ড্রয়িং রুমে বসে, তখন দেখি যে আম্মার চোখে মুখে কি আনন্দ, কি মানে মানে তৃপ্তি, হ্যাঁ, যে ৮টা ছেলে মেয়ে আজকে আম্মার কাছে, আম্মাকে ঘিরে সবাই আমরা বসে আছি। আসলে মারা এই চায়। তা আমাদের তো একটা ছেলে, আমি তো মানে বলতে গেলে যে ছেলের জন্যই এখন নিউ ইয়র্কে পড়ে আছি সবকিছু ছেড়ে। কারণ এই ছেলেকে একলা ফেলে যেতে মন চায় না, মনে হয় যে অনেক নাটক করেছে। আম্মাও বললো যে অনেক নাটক করা হয়েছে, ওকে একলা ফেলে আসবি না, ওর সঙ্গে থাকবি, ও তোর একটা মাত্র ছেলে। তা এখন সেটাই মনে হয়, আমি আমার যা কিছু ওকে ঘিরে। আমি তো এখন মা, আমি এখন যা কিছু আমার সমস্ত স্বপ্ন চিন্তা ভাবনা এখন ওকে ঘিরে। ও খেলো কিনা, ঘুম থেকে উঠলো কিনা, ও গোসল করতে গেছে কিনা, ও ক্লাস করছে কিনা, পড়াশোনা করছে কিনা, সারাক্ষণ কিন্তু এই হচ্ছে মা, আর জীবনে আর কিছু নেই। সন্তানকে কেন্দ্র করে মার স্বপ্ন, বেঁচে থাকা, চাওয়া পাওয়া সবকিছু। পৃথিবীর সব মাকে ভালোবাসো। এই যুগের ছেলে মেয়েকে বলবো মার পাশে থাকবে সবাই, মা বাবা মোট কথা, যে মা বাবার পাশে থাকবে, ভালোবাসবে সবাইকে, সুখে দুঃখে পাশে দাঁড়াবে, এটাই চাওয়া। আর এখনকার তো ছেলে মেয়েদের আসলে সত্যি কথা বলতে কি যে আগের যুগে তো অনেক ছেলে মেয়ে ছিল বাবা মার, এখন তো একটা দুটো ছেলে মেয়ে, তা বাবা মার আরো কষ্ট, আরো কষ্ট। একটা ছেলে যদি দূরে থাকে আর তো আর কেউ রইল না, এক মেয়ে যদি দূরে চলে যায় আর কেউ নেই। আমরা ৮ ছেলে মেয়ে যদি ৫ জন এখানে থাকি, ৩ জন মার কাছে, বা ৩ জন মার কাছে ৫ জন, এরকম ভাবে আমরা ছিলাম। কিন্তু এখন তো ছেলে মেয়ে সবারই একটি দুটি সন্তান, সুতরাং বাবা মার আসলে একাকিত্ব আরো বেশি আমার মনে হয়। তারপর আমার মনে হয় যে এখন তবু আমরা যে যতটা পারি বেঁচে থাকতে সবাই সবাইকে ভালোবাসি, সবার পাশে দাঁড়াই, সবাই সবাইকে বুঝি, বোঝার চেষ্টা করি। এটাই আমাদের মানে প্রার্থনা, যে আমরা বেঁচে থাকতেই সবাই সবাইকে ভালোবাসি। মৃত্যুর পরে তাজমহল বানিয়ে আসলে কোনো লাভ নেই, তাই না? মৃত্যুর পর তাজমহল বানিয়ে লাভ নেই, বেঁচে থাকতেই যার যতটুক মানে পাওয়া চাওয়া সেটুকু আমরা দেওয়ার চেষ্টা করি। ভালোবাসা দিতে বা কিনতে হয় না পয়সা দিয়ে। ভালোবাসা, কেয়ারিং, শেয়ারিং, এগুলো তো টাকা পয়সার দরকার হয় না। ওই যে আপা বললেন যে প্রতিদিন ফোন করে বলি যে আই লাভ ইউ, এই কথাটা আমরা বলতে অভ্যস্ত হই। আসলে আই লাভ ইউ বলা দরকার নেই, মা কেমন আছো, মা আম্মা কেমন আছো, কেমন আছি, কেমন শরীর কেমন। বিশেষ করে যখন অসুস্থ হয় তখন বাবা মার পাশে ছেলে মেয়ের থাকা উচিত, এটাই আমার মনে হয় সবচেয়ে বড় কথা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বকুল আপা, ধন্যবাদ কবিতা আপা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।